কল্যাণ ভট্টাচার্য এবং ডক্টর দিলীপ ভট্টাচার্যকে আমার সাষ্টাঙ্গ জানাই এবং উপস্থিত সকল হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথি অনুরাগীকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে কি বলতে ইচ্ছে করছে। ধরুন অ্যামব্রাগ্রিসিয়ায় একটা সিমটমস আছে, discharge of blood, female symptoms, discharge of blood between periods, at every little accident, a long walk, after every hard stool. সবাই পড়েছেন। তাহলে যেই হার্ড স্টুল কনস্টিপেশন হলো অমনি ভ্যাজাইনা থেকে ব্লিডিং আরম্ভ হয়ে গেল। এটা কি এরকম পেশেন্ট পেয়েছেন? তাহলে এটা কিসের কথা বলছে? এবার গাইনির একটা অথেন্টিক বই ভালো করে পড়ুন, সেখানে দেখবেন যে পেশেন্টগুলো ইরোশন অফ সার্ভিক্সে ভোগে তাদের মধ্যে এই হার্ড স্টুল কনস্টিপেশন হলে এরকম ভ্যাজাইনাল ব্লিডিং হয়। ইরোশন অফ সার্ভিক্সের ব্যাপারটা কি? এন্ডোসার্ভিক্স, এক্টোসার্ভিক্স। এন্ডোসার্ভিক্স ইজ লাইন বাই কলামনার এপিথেলিয়াম and ectocervix is lined by stratified squamous epithelium. যখন মেটাপ্লেসিয়া হচ্ছে অর্থাৎ ভেতরের কলামনার এপিথেলিয়ামটা বাইরে বেরিয়ে আসছে তখন সে ইরোশন অফ সার্ভিক্স হচ্ছে। এখানে কন্ট্যাক্ট ব্লিডিং হতে পারে, হার্ড স্টুল কনস্টিপেশন হলো, এখানে ব্লিডিং হতে পারে। রেপার্টারিতে যদি খোঁজ করেন তাহলে এখানে অ্যামব্রার সঙ্গে লাইকোপোডিয়াম আছে। এইবার এইটা যদি আপনি বুঝে নিলেন, এবার মজার কথা দেখুন, একজন সত্যি সত্যি ইরোশন অফ সার্ভিক্স ডায়াগনোস করে আপনার কাছে এসছে, আপনি রেপার্টারি খুললেন, সেখানে দেখুন অনেক ওষুধ আছে যেটা ফারুক মাস্টার অ্যাড করেছেন, আমলে সাইনি অ্যাড করেছেন তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে, কিন্তু যেটা আমাদের এই প্রুভিংয়ের মধ্যে দিয়ে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি এই লাইকোপোডিয়ামও নেই, অ্যামব্রাগ্রিসিয়াও নেই। যখন প্রুভিং হয়েছিল তখন তো ওই স্পেকুলাম দিয়ে দেখা হয়নি ওই ভ্যাজিনাল ডিসচার্জ যে হচ্ছে তার সঙ্গে ইরোশন অফ সার্ভিক্স হচ্ছে কিনা, তখন তো ওই পদ্ধতি ছিল না। কিন্তু এই সিমটমসটা বলে দিচ্ছে এই লাইকোপোডিয়াম, এই অ্যামব্রাগ্রিসিয়া কিন্তু ইরোশন অফ সার্ভিক্সে কাজে লাগবে, যেটা আপনার রেপার্টারিতে নেই। এই কোরিলেশনের জায়গা থেকে আপনাকে এটা অ্যাড করতে হবে। আবার ধরুন রেপার্টারিতে একটা রুব্রিক আছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বিফোর মেনস্ট্রুয়েশন। এটা কি কথা বলছে? যে মেন্সের আগে বারবার পেচ্ছাপ পাবে, এইটা একটা রোগের কথা বলছে। কিন্তু যদি ইউটেরাসের অ্যান্টিরিয়ার ওয়ালে ফাইব্রয়েড থাকে তাহলে এই সিমটমসটা ডেভেলপ করবে। কেন ডেভেলপ করবে? এবার অ্যানাটমিটা চিন্তা করুন। অ্যান্টিরিয়ার টু পস্টিরিয়ার, প্রথমে ব্লাডার, তারপরে ইউটেরাস, পাউচ অফ ডগলাস, রেকটাম। এবার যদি পস্টিরিয়ার ওয়ালে কোনো টিউমার হয় সেটা রেকটামের উপর প্রেশার সিমটমস ক্রিয়েট করবে। যদি অ্যান্টিরিয়ার, বিশেষ করে সাবসিরাস, ইন্টারস্টিশিয়াল এইসব ফাইবারগুলো যদি থাকে তাহলে ব্লাডারের ওপরে প্রেশার ক্রিয়েট করবে। এবার তাহলে তো সারা মাস ধরেই তো বারবার পেচ্ছাপ পাওয়া উচিত না। কেন এই মেন্সের আগে পাবে? মেন্সের আগে যেটা হয় একটা ভেনাস কনজেশন অফ ইউটেরাস হয়। এই ভেনাস কনজেশনের জন্য ইউটেরাসের ফাইব্রয়েডের সাইজটা বেড়ে যায়। তাহলে সারা মাস ধরে যা সাইজ ছিল তার চেয়ে সাইজটা বেড়ে গেল, সেটা বেশি প্রেশার ক্রিয়েট করছে, সেই জন্যে ওই বারবার মেন্সের আগে পেচ্ছাপ পাচ্ছে। তাহলে এই রুব্রিকে যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু ইউটেরাইন ফাইব্রয়েডে কাজে লাগবে। দেখুন চিন্তা। আবার ধরুন এন্ডোমেট্রিওসিস। একজন পেশেন্ট যখন এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে তখন কিন্তু আমাদের অনেক সময় ঘুম উড়ে যায়, এত যন্ত্রণা, এত ব্লিডিং, অনেক সময় আমাদের হাত থেকে বেরিয়ে যায়। আমাদের স্যারের একটা শিক্ষা, পেশেন্ট আসলে চিন্তা করবে নয়, আগে থেকে ভাবনা চিন্তা করে রাখো। তুমি যুদ্ধে নামছো, তাহলে যুদ্ধে নামার আগে তুমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থাকো। তাহলে এন্ডোমেট্রিওসিসের মতো শক্ত রোগ, এখানে আমি কি চিন্তা করতে পারি? এখানে আপনাকে কয়েকটা সাবজেক্ট সাহায্য করবে। আপনি এন্ডোমেট্রিওসিসের যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে তাহলে আপনি অবশ্যই জেনে রাখবেন এর মধ্যে ডিপ্রেশন আছে। এই সিমটমস আপনাকে কে বলে দেবে? এর জন্য আপনাকে যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে লিয়াজো সাইকিয়াট্রি। লিয়াজো সাইকিয়াট্রি বলে দেবে কোন ফিজিক্যাল ডিসঅর্ডারের সঙ্গে কোন মেন্টাল ডিসঅর্ডার কোমরবিড ভাবে থাকবে। এন্ডোমেট্রিওসিস সঙ্গে কিন্তু ডিপ্রেশন ওতপ্রোতভাবে জড়িত থাকে। এই যদি ইনফরমেশনটা আপনি পান তাহলে আপনার প্রশ্নের অভিমুখগুলো একটা নির্দিষ্ট দিকে হবে।
আপনার ডিপ্রেশনের কারণ, তার স্ট্রেস ফ্যাক্টর কিছু আছে কিনা, তার মধ্যে কী ধরনের নেগেটিভ ইমোশন খেলা করছে, সেই ধরনের কোশ্চেনগুলো আপনি করবেন। বা এই ডিপ্রেশনটা কীভাবে তার মধ্যে প্রকাশ পাচ্ছে, মর্নিং লেথার্জি হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে ভাল লাগছে না কিছু, নাকি 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, নাকি খিদে নেই, নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, নাকি ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে, নাকি পিএমএস হচ্ছে, কী রূপে প্রকাশ পাচ্ছে। তাহলে এই চিন্তাটা থাকলে এই দিকে আপনার চিন্তাগুলো যাবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এই যে এন্ডোমেট্রিওসিস এর যে পেনটা হয় তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। কি সেই ক্যারেক্টারিস্টিক? এই পেনটা সাধারণত মেন্সের 1-2 দিন আগে থেকে আরম্ভ হয় এবং এর ক্যারেক্টারিস্টিক হলো ইট ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, ডিক্রিজেস গ্র্যাজুয়ালি। এইটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের পেনের বৈশিষ্ট্য। তাহলে আমাদের দেখুন এই জেনারেলিটিসে এই রূপরেখটা আছে এবং এতে একগুচ্ছ ওষুধ আছে, এগুলো আমি এন্ডোমেট্রিওসিস চিন্তা করতে পারি না, এগুলো কিন্তু চিন্তা করা যায়। এইবার ধরুন প্যাথোলজির সঙ্গে কোরিলেট করব কিভাবে। আমি এখানে একটা ওষুধের কথা বলবো, একটা অতি অবহেলিত ওষুধ, হেলোডার্মা। আমাদের মেট্রোমেডিকে আছে, প্রুভিং হয়নি সেরকম, আমি জানি না আপনারা কে কতজন এই হেলোডার্মা ব্যবহার করেন, কিন্তু হেলোডার্মা ব্যবহার করা যাবে না যতক্ষণ আপনি এই ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের আশ্রয় নিচ্ছেন। হেলোডার্মা ব্যবহার করতে হলে, হেলোডার্মা কিন্তু বিরাট গভীর ক্রিয়াশীল একটা ওষুধ এবং এর অ্যাকশন অত্যন্ত বিস্তৃত, কিন্তু এটাকে ব্যবহার করতে গেলে আপনাকে দুটো কথাই জানতে হবে। 1 নম্বর, এক্সেন্ডিন 4 বা এক্সেনাটিড এবং GLP-1 প্যাথোলজির সঙ্গে কোরিলেট করছি, কিন্তু একটা প্যাথোলজির সঙ্গে কোরিলেট করলে কি করে একটা ওষুধকে আমি ভালোভাবে বুঝতে পারি। এক্সেন্ডিন 4টা কি? এটা একটা অ্যামাইনো অ্যাসিড যেটা গিলা মনস্টারের স্যালাইভাতে পাওয়া যায়। গিলা মনস্টারের স্যালাইভাতে এক্সেন্ডিন 4 থাকে। গিলা মনস্টার কি? গিলা মনস্টার হলো সেই পয়জনাস সরীসৃপ যেটার থেকে আমাদের হেলোডার্মা তৈরি হয়। 1 নম্বর এইটা। GLP-1 সেটা কি? এটা হলো একটা হরমোন যার নাম হলো, পুরো কথাটা হলো গ্লুকাগন লাইক পেপটাইড 1। এটা আমাদের ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে সিক্রেশন হয়। এইবার বিজ্ঞানীরা দেখলেন যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে যাদের GLP-1 কম সিক্রেশন হয় তাদের মধ্যে ওবেসিটি ডেভেলপ করে, আর যদি বেশি সিক্রেশন হয় তাহলে পিপি ব্লাড সুগার কমে যায়। আরে বাবা, যেই না এই তথ্যটা পাওয়া গেল, খোঁজ, তাহলে এটা তো ডায়াবেটিসের ওষুধ হবে, এটা সিক্রেশন বেশি হলে পিপি সুগার কমে যাচ্ছে, কিন্তু এটা তো আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে বিজ্ঞানীরা চেষ্টা করলেন এমন কোন ন্যাচারাল প্রোডাক্ট আছে যার স্ট্রাকচার এবং ফাংশন এই GLP-1 এর মতো। পাওয়া গেল বেশ কিছু ন্যাচারাল প্রোডাক্ট পাওয়া গেল যাদের স্ট্রাকচার এবং ফাংশন GLP-1 এর মতো। এদের নাম দেওয়া হলো GLP-1 অ্যাগনিস্ট। এই GLP-1 অ্যাগনিস্টের অন্যতম হলো এই এক্সেন্ডিন 4। এই যেই না পাওয়া এই এক্সেন্ডিন 4 এবং এই অন্যান্য GLP-1 অ্যাগনিস্টগুলোকে ডায়াবেটিসে প্রয়োগ করা হলো এবং মারাত্মক রেজাল্ট পাওয়া গেল। শুধু পিপি ব্লাড সুগার কমলো তাই নয়, দেখা গেল ওবেস পার্সনগুলো একটু ওয়েট লসও বেশ ভালো করে করলেন। এবার আপনি মেট্রিয়া খুলুন, এখানে ডায়াবেটিসের কোনো কথা লেখা নেই, প্রুভিং ভালো করে হয়নি তো, একটা মাত্র হিন্ট আছে, ভেরি থার্স্টি, আর কোনো কথা নেই। এইবার আগেই বললাম GLP-1 কি? একটা হরমোন। তাহলে আমরা পড়েছি হরমোন যেখানে তৈরি হয় সেখানে কাজ করে না, দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। এরা ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে তৈরি হয়, কিন্তু কাজ করবে কোথায়? যেখানে এদের রিসেপ্টর থাকবে। রিসেপ্টর থাকে কোথায়? GLP-1 এর দুটো জায়গায় GLP-1 এর রিসেপ্টর থাকে। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেলে, যেখানে এই রিসেপ্টরের সঙ্গে GLP-1 বা এক্সেন্ডিন 4 গাঁট বন্ধন করে কি করবে? সুগার কমাবে। আর কোথায় থাকবে? ব্রেনের কিছু নিউরনের মধ্যে এই GLP-1 এর রিসেপ্টর থাকবে। এখানে এর সঙ্গে জোট বন্ধন করে কি করছে? এর কাজ হচ্ছে নিউরো প্রোটেকশন।
যেই এই ব্যাপারটা জানা গেল, বিজ্ঞানীরা অমনি কি করলেন, আরে এটা যদি নিউরোপ্রোটেক্টিভ হয় তাহলে তো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ যেমন পার্কিনসন্স, এখানে এটাকে ব্যবহার করা যায়। যেই না ভাবা তেমনি প্রয়োগ। ওই দেখা গেল GLP-1 অ্যাগনিস্টগুলো পার্কিনসন্সেও অসাধারণ রেজাল্ট দেখালো। এইবার আপনি মেটে আমেরিকা খুলুন, কি দেখা আছে দেখুন। হেলোডারমায় স্ট্যাগারিং গেট, কক্স গেট, when walking lifts feet higher than usual and puts down heel hard। মিলে যাচ্ছে না? এই তো বলছে পার্কিনসন্সের কথা। তাহলে পার্কিনসন্সে এই GLP-1 অ্যাগনিস্ট, এই হেলোডারমা কিন্তু একটা অন্যতম কার্যকরী ওষুধ। এখানেও শেষ নয়। এইবার যাদের এই ডায়াবেটিস এবং পার্কিনসন্সে এই GLP-1 অ্যাগনিস্ট দেওয়া হলো, তাদের মধ্যে অনেকেই দেখা গেল TSH লেভেলটা কমে যাচ্ছে। এ কি রে বাবা, এটা আবার কি হলো? এইবার আপনি মেটে আমেরিকায় আসুন। মেটে আমেরিকা একটা কথা লেখা আছে, ইট ইজ ইন্ডিকেটেড ইন মেনি ফর্মস অফ ডিজিজ। এটা কিন্তু ওই অ্যালোপ্যাথি এখানে সাইড এফেক্ট হচ্ছে, কিন্তু আমাদের কাছে অন্য দরজা খুলে দিচ্ছে। তার মানে থাইরয়েডের ওপরে এই GLP-1 এর কাজ আছে, এইটা ওখানে বলে দিচ্ছে। এইবার মেটে আমেরিকা কি তথ্য পাচ্ছি, it is indicated in many forms of disease characterized by great coldness, cold waves from occiput to feet, এত শীত, এত ঠান্ডা, আর তার সঙ্গে লেখা আছে ভেরি ডিপ্রেসড। এত শীত তার সঙ্গে ডিপ্রেশন, থাইরয়েডের ওপর অ্যাকশন থাকবেই থাকবে। এবং সত্যি দেখা গেল যাদের ডায়াবেটিস এবং পার্কিনসন্সে 1 থেকে 3 বছর ধরে এই GLP-1 অ্যাগনিস্ট ব্যবহার করা হলো, তাদের থাইরয়েডের অ্যাট্রফি হলো এবং বেশ কিছু লোকের থাইরয়েড ক্যান্সার ডেভেলপ করলো। তাহলে কি বিরাট ক্ষেত্র হেলোডারমার, একদিকে ডায়াবেটিস, একদিকে পার্কিনসন্স, একদিকে হাইপোথাইরয়েড, থাইরয়েড ক্যান্সার। কিন্তু হোমিওপ্যাথিতে এর ব্যবহার নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, অন্তরে সোনা আছে, খবর নাই। আমাদের ওষুধ আছে, তার বিস্তৃত কাজ আছে, আমরা জানি না, খালি উল্টো পাল্টা করে যাচ্ছি। এইটা হচ্ছে প্যাথোলজির সঙ্গে কোরিলেট করে একটা মেডিসিনকে চেনা। তো আপনারা যদি মনে করেন এটা আরো একটু চলবে বা এটার সম্বন্ধে আরো জানার আছে, তাহলে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাই।